লু ফেং ফাইটার ডিসকাশন বোর্ডে অনেক পোস্টের মধ্য দিয়ে গেছেন, যেমন শিকার দানব সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত ৫-০টি প্রশ্ন, মরুভূমিতে বেঁচে থাকার প্রাথমিক জ্ঞান, কিভাবে রাগ করা দল নেতার স্তরের দানব এড়ানো যায়, পালানোর ২-৮ উপায়। সব ধরনের পোস্ট। এগুলি পড়ার ফলে লু ফেং অনেক কিছু শিখতে পারে এবং একজন যোদ্ধার কষ্টগুলিও বুঝতে পারে। যোদ্ধারা সমাজে উচ্চ পদে থাকতে পারে, কিন্তু তারা তার জন্য তাদের জীবন বিলিয়ে দেয়। হ্যাঁ, এই পোস্টগুলির অবশ্যই একটি পয়েন্ট আছে। কৌশল, আক্রমণ এবং ডাও ইন কৌশল। এই ৩টি প্রধান স্ক্রোল যোদ্ধাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডাও ইন কৌশল নির্ধারণ করে যে তাদের শক্তি কতটা বেড়ে যায় যখন কৌশল এবং আক্রমণ তাদের যুদ্ধের শক্তি নির্ধারণ করে। লু ফেং পোস্টটি পড়ে সম্মত হন। এই ৩টি স্ক্রোল প্রকৃতপক্ষে একজন যোদ্ধার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার যদি টাকা থাকে, তাহলে আপনার উচিত এই ৩টি স্ক্রোল নিক্ষেপ করা। কোনো আশ্চর্যের কিছু নেই যে ডোজো অফ লিমিটস আমাকে এই ৩টি স্ক্রোল বিনামূল্যে পেতে দিয়েছিল। লু ফেং জানতেন যে ডোজো অফ লিমিটস স্পষ্টতই তাদের নিজস্ব যোদ্ধাদের শক্তিশালী হতে চায়। চলুন ইন্টারনেট বাজারে যাই এবং দেখি সেখানে কি আছে। লু ফেং ওয়্যারলেস কিবোর্ডের টাচ স্ক্রিন ট্যাপ করে ইন্টারনেট মার্কেট বোর্ডের ওয়েবপেজে প্রবেশ করেছে। হঠাৎ ভিডিও রুমের দেওয়ালে বড় স্ক্রিনে জিনিসপত্রের জন্য সব ধরনের নির্দিষ্ট শ্রেণীবিন্যাস দেখা গেল। লু ফেং স্ক্রোল বাছাই করেছেন। আক্রমণের ধরন ৩বার চাপার পর হঠাৎ স্ক্রোলের ছবি, তাদের নাম এবং দাম দেখাল। ধ্বংসকারী প্রকার, বর্ষা। রেটিং, কিংবদন্তি। মূল্য ১০০ বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য ৫০ বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, ৪ স্টার অবদান র্যাঙ্ক। 9 স্টেজ থান্ডার ব্লেড প্রকার, ব্লেড। রেটিং, কিংবদন্তি। মূল্য ১০০ বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য ৫০ বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, ৪ স্টার অবদান র্যাঙ্ক। ফ্যান্টম ব্লেড সিক্রেটস প্রকার, ব্লেড। রেটিং, এসএস। মূল্য ১০ বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য ৫ বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, ৩ তারকা অবদান র্যাঙ্ক। মিস্ট সোর্ড প্রকার, ব্লেড। রেটিং, মূল্য ৩ বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য ১.৫ বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, ৩ স্টার অবদান র্যাঙ্ক। লু ফেং যখন স্ক্রোলগুলির একটি বড় তালিকা দেখল, তখন তার চোখ বড় হয়ে গেল। হোলি শিট, তারা এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার হং বর্ষা কৌশল ধ্বংসকারী বিক্রি করে। এবং এই 9 স্টেজ থান্ডার ব্লেড, দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা থান্ডার লর্ড এর কৌশল। লু ফেং সাথে সাথেই আকৃষ্ট হয়েছিল পৃষ্ঠার একেবারে শীর্ষে, যেখানে বর্ষা এবং ব্লেড কৌশলগুলি কিংবদন্তি হিসাবে রেট করা হয়েছিল। যাই হোক, সেগুলির দাম তাকে চোরা করে ফেলেছে। তাদের সব খরচ ১০০ বিলিয়ন, আর একটি অর্ধেক মূল্য ৫০ বিলিয়ন। একটি অবদান ৪ তারকা প্রয়োজন। একটি ৪ তারকা অবদানের র্যাঙ্ক, এর মানে কি ১০ মিলিয়ন অবদান পয়েন্ট নয়? লু ফেং বিভিন্ন অবদানের র্যাঙ্ক সম্পর্কে খুব স্পষ্ট ছিলেন। ১০০০০০ অবদান পয়েন্ট ১ তারকা প্রতিনিধিত্ব করে। ১০০০০০ অবদান পয়েন্ট ২ তারা প্রতিনিধিত্ব করে। ১০০০০০ অবদান পয়েন্ট ৩ তারা প্রতিনিধিত্ব করে। ১০০০০০ অবদান পয়েন্ট ৪ তারা প্রতিনিধিত্ব করে। একবার আপনি ৫০০০০০ অবদান পয়েন্টে পৌঁছে গেলে, আপনি কিংবদন্তি ৫ তারকা র্যাঙ্কে পৌঁছে যাবেন। ৫ স্টার র্যাঙ্কে পৌঁছানো কার্যত অসম্ভব, অসুবিধা অনেক বেশি। তো দ্রষ্টব্য, হ্যাঁ আমি জানি ১০০০০০ হল ১ মিলিয়ন, কিন্তু আমি ভেবেছিলাম মূল সংস্করণের মতো ১ শূন্য এর বৃদ্ধি সহজেই দেখতে ভালো হবে।
বিধ্বংসী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণের কৌশলের নাম লু ফেং ডেস্ট্রয়ার চাপলেন এবং ডেস্ট্রয়ার এর সামগ্রিক ভূমিকা সম্পর্কে কৌতূহলী ছিলেন যেহেতু এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বর্ষা আক্রমণ। বেশিরভাগ যোদ্ধা এটি দেখেন স্ক্রোল একটি ওভারভিউ দেখতে চাই। লু ফেং তাকিয়ে রইল। বিধ্বংসী স্ক্রোলের জন্য ওয়েব পৃষ্ঠার ভিতরে আরও বেশি দাম ছিল। ডিস্ট্রয়ার সকল 6টি স্তর, মূল্য 100 বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 50 বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 4 স্টার অবদানের র্যাঙ্ক। বিধ্বংসী প্রথম 5টি স্তর, মূল্য 40 বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 20 বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 4 তারকা অবদান র্যাঙ্ক। ধ্বংসকারী প্রথম 4টি স্তর, মূল্য 5 বিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 5 বিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 3 তারকা অবদানের র্যাঙ্ক। বিধ্বংসী প্রথম স্তর, মূল্য 200 মিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 100 মিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 1 তারকা অবদান র্যাঙ্ক। কি আপনি এই স্ক্রোলটি অংশে কিনতে পারেন? লু ফেং একটু চিন্তা করল। প্রকৃতপক্ষে বিধ্বংসী এর মতো একটি চূড়ান্ত বর্ষা কৌশলের জন্য কে পুরো জিনিসটি বহন করতে পারে, যে দাম কার্যত আকাশচুম্বী? এবং কেউ যদি এটি কিনেও তবে তাদের প্রথম স্তর থেকে শুরু করতে হবে। এবং কতজন যোদ্ধা আসলে 6ষ্ঠ স্তরে প্রশিক্ষণ নিতে পারে? সম্ভবত বেশিরভাগ যোদ্ধা তাদের পুরো জীবনের জন্য প্রথম স্তরে আটকে থাকবে, তারা কখনই দ্বিতীয় স্তরে প্রশিক্ষণ শুরু করতে পারবে না। এই চূড়ান্ত স্ক্রোলটি, কোনো আশ্চর্যের কিছু নেই যে এটি সবচেয়ে শক্তিশালী যোদ্ধার আক্রমণের কৌশল। লু ফেং ভূমিকার দিকে তাকিয়ে রইল। আমি বিশ্বাস করতে পারছি না এই বর্ষা কৌশলটি আসলে একটি প্যাকেজ। আপনি যদি এই স্ক্রোলটি কিনে থাকেন তবে আপনি মূলত একটি টেকনিক স্ক্রোল এবং একটি অ্যাটাক স্ক্রোল উভয়ই কিনবেন। লু ফেং ঈর্ষান্বিত ছিলেন। দুঃখের বিষয়, সে ব্লেড দিয়ে প্রশিক্ষণ দেয় এবং তিনি প্রথম স্থানে এই মতো একটি মূল্য বহন করতে পারে না। 9 স্টেজ থান্ডার ব্লেড ডেস্ট্রয়ার এর মতো এটিও একটি চূড়ান্ত স্ক্রোল। লু ফেং অবিলম্বে 9 স্টেজ থান্ডার ব্লেড এর ওয়েবসাইট খুললেন। যদি আমরা বলি লু ফেং ডেস্ট্রয়ার স্ক্রোলটির দিকে তাকান কৌতূহল, তারপর সে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে 9 স্টেজ থান্ডার ব্লেড এর দিকে তাকিয়ে থাকবে। 9 স্টেজ থান্ডার ব্লেড, এটি সেই স্ক্রোল যা একজন ব্লেড চালিত যোদ্ধা সবচেয়ে বেশি চাইবে। লু ফেং বর্ণনার দিকে তাকাল। বর্ণনায় বলা হয়েছে যে 9 স্টেজ থান্ডার ব্লেড পৃথিবীতে শেখার জন্য সবচেয়ে কঠিন ব্লেড কৌশল। যদিও এটিকে ব্লেড কৌশল বলা হয়, এটি তৎপরতা এবং একটি অনন্য ডাও ইন কৌশলও অন্তর্ভুক্ত করে। তাই 9 স্টেজ থান্ডার ব্লেড শেখা কঠিন হওয়ার কারণ হল এর জন্য আপনার শরীর থেকে অত্যধিক শক্তি, রিফ্লেক্স ইত্যাদি প্রয়োজন। একটি ব্লেড কৌশলেরও তৎপরতা এবং একটি ডাও ইন কৌশল রয়েছে। লু ফেং উচ্ছ্বসিত। মূল্য যদি অযৌক্তিক না হয় তাহলে তিনি এটি কিনতে পারেন। লু ফেং দামটি ঘনিষ্ঠভাবে দেখেছিল। 9টি পর্যায়ে থান্ডার ব্লেড সব 9টি পর্যায় মূল্য 100 বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 50 বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 4 তারকা অবদান র্যাঙ্ক। 9 পর্যায়ে থান্ডার ব্লেড প্রথম 8টি পর্যায়, মূল্য 50 বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 25 বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক দামের প্রয়োজন, 4 তারকা অবদানের র্যাঙ্ক। 9 পর্যায়ে থান্ডার ব্লেড প্রথম 5টি পর্যায়, মূল্য 2 বিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 1 বিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 3 স্টার অবদান র্যাঙ্ক। 9 স্টেজ থান্ডার ব্লেড প্রথম 4টি পর্যায়, মূল্য 500 মিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 250 মিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 2 তারকা অবদানের র্যাঙ্ক। 9 পর্যায়ে থান্ডার ব্লেড প্রথম 3টি পর্যায়, মূল্য 200 মিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 100 মিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 2 তারকা অবদানের র্যাঙ্ক।
9 স্টেজ থান্ডার ব্লেড প্রথম 2 ধাপ। মূল্য 100 মিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 50 মিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 2 তারকা অবদানের র্যাঙ্ক। 9 স্টেজ থান্ডার ব্লেড প্রথম পর্যায়। মূল্য 50 মিলিয়ন চীনা ডলার, সম্পূর্ণ মূল্য 25 মিলিয়ন চীনা ডলার, অর্ধেক মূল্যের প্রয়োজন, 2 তারকা অবদান র্যাঙ্ক। লু ফেং যখন এই দামগুলি দেখেছিলেন তখন এটা স্পষ্ট ছিল যে 9 স্টেজ থান্ডার ব্লেড এর পুরো 9টি ধাপ ছিল এবং এটির দাম ডেস্ট্রয়ারের থেকে কিছুটা সস্তা। লু ফেং ভ্রু তুলল। ওয়েবসাইটের নিচে লাল অক্ষরে লেখা একটি সতর্কতা ছিল, 9 স্টেজ থান্ডার ব্লেড একটি চূড়ান্ত ব্লেড কৌশল এবং এটি শেখা এবং শুরু করা অত্যন্ত কঠিন। গ্রহ জুড়ে প্রচুর যোদ্ধা রয়েছে যারা এই কৌশলটি শেখার চেষ্টা করেছে কিন্তু এমনকি প্রথম পর্যায়ে যেতে পারেনি। এই কৌশল বাছাই করার সময় সতর্কতা অবলম্বন করুন। লু ফেং যখন এই সতর্কতা দেখেন তখন তিনি দ্বিধায় পড়ে যান। দৃশ্যত এই কৌশল শেখা খুব কঠিন। যাই হোক, যদি আপনি সফলভাবে এটি শিখতে পরিচালনা করেন তবে এর শক্তি অত্যন্ত উচ্চ। এটা কিনবেন নাকি? যেহেতু এটা মোটেও ছোট সংখ্যা নয়। আচ্ছা, ভিডিও রুমে বড় স্ক্রিনটি 9 স্টেজ থান্ডার ব্লেড এর ভূমিকা প্রদর্শন করছিল যখন লু ফেং নিঃশব্দে সোফায় বসে ভাবছিলেন। তিনি যদি সত্যিই 9 স্টেজ থান্ডার ব্লেড কিনতে যাচ্ছেন তবে এটি মোটেই ছোট সংখ্যা হবে না। তিনি যে পরিমাণ অর্থ ব্যয় করবেন তা একজন যোদ্ধার জন্য আকাশচুম্বী হবে। যদি আমি প্রশিক্ষণ নিতে যাচ্ছি তাহলে আমি সবচেয়ে ভালো প্রশিক্ষণ নিতে যাচ্ছি। লু ফেং তার দাঁত চেপে ধরল এবং তার চোখ জ্বলে উঠল। আমি বিশ্বাস করি না যে আমি এটা শিখতে পারব না। যখন থেকে তিনি ছোট ছিলেন, লু ফেং সর্বদা গুরুতরভাবে তিক্ত প্রশিক্ষণ দিয়ে আসছেন। আমি একজন আধ্যাত্মিক পাঠক এবং আমার অবচেতনে আমার লুকানো আধ্যাত্মিক শক্তি একটি অন্ধকার, সোনালি বলের রূপ নিয়েছে। আমার শক্তি অবশ্যই দ্রুত বৃদ্ধির সময়কাল থাকবে। আমি বিশ্বাস করি না যে আমি সফলভাবে শিখতে সক্ষম হব না। 9 স্টেজ থান্ডার ব্লেড লু ফেং সর্বদা একটি বিশ্বাস ছিল, যা বিশ্বাস যে ডোজো অফ লিমিটস প্রশিক্ষকরা তাদের ছাত্রদের শেখান, আপনার সীমা অনুসরণ করুন, আপনার সীমা অতিক্রম করুন। আরেকটি কথাও ছিল, যে যোদ্ধা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হতে চায় না সে যোগ্য যোদ্ধা নয়। 9 স্টেজ থান্ডার ব্লেড, আমি জানি আমি সফলভাবে এটি শিখতে পারি। লু ফেং একটি গভীর শ্বাস নিলেন এবং ডিসপ্লেটি হালকাভাবে টোকা দিলেন। আপনি প্রথম 3টি ধাপ ক্রয় করতে চান কিনা তা নিশ্চিত করুন। 9 স্টেজ থান্ডার ব্লেড আপনাকে 100 মিলিয়ন চাইনিজ ডলার দিতে হবে। বড় স্ক্রিনে একটি সতর্কতা দেখা গেল। যেহেতু এটি লু ফেংয়ের প্রথম কেনাকাটা, তাই ডোজো অফ লিমিটসের সাথে তার চুক্তি অনুযায়ী তিনি অর্ধেক দামের চুক্তির জন্য অবদানের র্যাঙ্কের প্রয়োজনীয়তা উপেক্ষা করতে পারেন। নিশ্চিত করুন লু ফেং এটি ট্যাপ করেছে। আবার নিশ্চিত করতে আঙ্গুলের ছাপের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করুন। স্ক্রিনে একটি অনুস্মারক উপস্থিত হয়েছিল। লু ফেং ওয়্যারলেস কিবোর্ডের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে আঙুল রাখলেন। বিপ! পরিচয় নিশ্চিত হয়েছে। ক্রয় সফল। ছাড় সফল। 9 পর্যায়ে থান্ডার ব্লেড এর প্রথম 3টি পর্যায়ে 2-4 ঘন্টার মধ্যে মিস্টার লু ফেংয়ের বাড়িতে পৌঁছে যাবে। পরপর নোটিশগুলি স্ক্রিনে উপস্থিত হয়েছে। দ্রষ্টব্য, আমি স্ক্রোল নাম পরিবর্তন করতে থাকি কারণ তাদের জন্য আমার কি রাখা উচিত তা আমি ভুলে গেছি। তাই এই অধ্যায়ে আমি কৌশল, আক্রমণ এবং ডাও ইন কৌশল বলেছি। এখন থেকে কৌশলের পরিবর্তে আমি শুধু তৎপরতা বলতে যাচ্ছি। আক্রমণ এবং ডাও ইন কৌশল একই থাকবে। যে কোনো বিভ্রান্তির কারণ হতে পারে জন্য দুঃখিত। সৌভাগ্যবশত আমার চুক্তি আমার প্রথম ক্রয়কে অবদান রাখার সীমাবদ্ধতাকে উপেক্ষা করার অনুমতি দেয়। লু ফেং অনুভব করল তার হৃদয় দ্রুত ধড়ফড় করছে। এটা সাহায্য করা যায়নি। এই ছিল 100 মিলিয়ন চীনা ডলার। ঝাং হাও বাইয়ের ভিলার লাইন কেনা সহজ হবে। অধিকন্তু লু ফেংয়ের পরিবার সবসময় দরিদ্র ছিল।
একবারে 100 মিলিয়ন ব্যবহার করতে তিনি কেমন অনুভব করেছিলেন তা কেউ কল্পনা করতে পারে। ধন্যবাদ, এটা আমার টাকা নয়, লু ফেং হেসে বলল। স্ক্রোল ক্রয় একটি সফল ছিল। পরবর্তী অস্ত্র কেনা, যুদ্ধ ইউনিফর্ম ইত্যাদি। আমার 200 মিলিয়ন প্রিন্সিপাল আছে। আমি যেখানে পারি সংরক্ষণ করার চেষ্টা করব। লু ফেং অস্ত্রের তালিকা খুললেন এবং দ্রুত দ্বিতীয় সিরিজ ঘোস্ট ব্লেড খুঁজে পেলেন। ঘোস্ট ব্লেড 2 সিরিজ মডেল এক, মূল্য 100,000 চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 500,000 চাইনিজ ডলার, অর্ধেক দামের প্রয়োজন, 1 তারকা অবদানের র্যাঙ্ক। ঘোস্ট ব্লেড 2 সিরিজ মডেল 2, মূল্য 500,000 চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 250,000 চাইনিজ ডলার, অর্ধেক দামের প্রয়োজন, 1 তারকা অবদানের র্যাঙ্ক। 2 সিরিজ মডেল 5, মূল্য 6 মিলিয়ন চাইনিজ ডলার, সম্পূর্ণ মূল্য 3 মিলিয়ন চাইনিজ ডলার, অর্ধেক দামের প্রয়োজন, 1 তারকা অবদান র্যাঙ্ক। লু ফেং মডেলদের বর্ণনা মনোযোগ সহকারে দেখলেন এবং ভ্রুকুটি করা ছাড়া সাহায্য করতে পারলেন না। আমার শক্তি এখন দ্রুত গতিতে বেড়েছে। আমি নিশ্চিত যে আমার শরীরের ফিটনেস স্তর শীঘ্রই একজন উন্নত স্তরের যোদ্ধার সীমানায় উঠবে। যেহেতু আমি একটি অস্ত্র কিনছি, আমার একটি ভালো কেনার চেষ্টা করা উচিত। যদি এটি একটি নিয়মিত মধ্যবর্তী স্তরের যোদ্ধা হয়, তিনি শুধু 2 বা 3 মডেল কিনতে পারবেন। একটি অবদান পয়েন্ট পেতে আপনাকে শুধুমাত্র $100,000 দান করতে হবে। তথাকথিত একটি অবদান পয়েন্ট হল আপনার নিজের ডোজো এবং বাইরের যোদ্ধাদের মধ্যে পার্থক্য করা। ডোজো অফ লিমিটস একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কের মালিক, হোম অফ লিমিটস ইন্টারনেট মার্কেট, তবে তাদের একটি আসল ফাইটার মার্কেটও রয়েছে। ডোজোর বাইরের যোদ্ধারাও তাদের পণ্য কিনতে পারে, তবে তাদের অবশ্যই পুরো মূল্য দিতে হবে। আমার বৃদ্ধির হারের সাথে আমাকে অন্তত একটি 5 বা 6 মডেলের ঘোস্ট ব্লেড কিনতে হবে, লু ফেং মাথা নেড়ে বলল, কিন্তু এই মডেলগুলির জন্য একটি তারকা অবদানের র্যাঙ্ক প্রয়োজন। একটি তারকা র্যাঙ্ক হল 100,000 অবদান পয়েন্ট। তার প্রথম ক্রয় অবদানের র্যাঙ্কের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে এবং তিনি সর্বোত্তম মূল্য দিয়ে স্ক্রোলটি কিনতে সক্ষম হন। যাই হোক, এই ধরনের অফার শুধুমাত্র তার প্রথম স্ক্রোল ক্রয়ের জন্য স্থায়ী হয়। তার অস্ত্র, যুদ্ধের ইউনিফর্ম ইত্যাদি এই ধরনের হবে না। সব ডিল। ঘোস্ট ব্লেড মডেল 6 এর পুরো দাম 200 মিলিয়ন। মডেল 5 এর পুরো দাম 6 মিলিয়ন, লু ফেং মাথা নাড়ল। 5 মডেলটি অস্ত্র ভাঙার বিষয়ে চিন্তা না করেই বেশিরভাগ মাঝারি স্তরের কমান্ডার দানবের সাথে লড়াই করতে পারে। 6 মডেলের অস্ত্রটি অস্ত্র ভাঙার বিষয়ে চিন্তা না করেই বেশিরভাগ উচ্চস্তরের কমান্ডার দানবদের সাথে লড়াই করতে পারে। তার বর্তমান বৃদ্ধির হারের সাথে একটি আগের মডেল অস্ত্র স্পষ্টতই উপযুক্ত নয়। পুরো দামে কিনবেন? খুব দামি, লু ফেং মাথা নাড়ল। আসুন ঢাল পরীক্ষা করা যাক। লু ফেং ঢালগুলির জন্য ওয়েব পেজটি খুললেন এবং তিনি ঘনিষ্ঠভাবে তাকালেন। তিনি লক্ষ্য করলেন যে ঢালের দাম ব্লেডের চেয়ে অনেক কম। একটি 5 মডেল যা একজন মাঝারি স্তরের কমান্ডারকে ব্লক করতে পারে তার পুরো দামে 3 মিলিয়ন চাইনিজ ডলার এবং অর্ধেক দামে 5 মিলিয়ন চাইনিজ ডলার। তবে কন্ট্রিবিউশন র্যাঙ্কের প্রয়োজনও 1 স্টার। ফলে মরুভূমিতে বাস করার সময় এবং দানবদের সাথে লড়াই করার সময় আপনি আপনার সাথে যে ধরনের ব্যাগ বহন করেন তাও বিশেষ। প্রথমত, ব্যাগটি নিজেই উচ্চমানের হতে হবে এবং দানবদের সাথে লড়াই করার সময় এটি যোদ্ধার গতিবিধিতে বাধা সৃষ্টি করবে না। সবচেয়ে সস্তা ব্যাগের জন্য শুধুমাত্র একটি অবদান পয়েন্ট প্রয়োজন। এর চেয়ে ভালো একটি মাত্র $100,000, লু ফেং হাসলেন। একটি কৌশলগত যোগাযোগ ঘড়িতে সময়, জিপিএস, একটি ফোন এবং আরও অনেক ফাংশন থাকে। দামও খারাপ নয়, মাত্র $100,000। বাস্তবে সেই ফাংশনগুলির এত টাকা মূল্য নয়। বাজারে আজকাল যে ফোনগুলির দাম কয়েক ডলার সেগুলিও কল করতে পারে, সময় দেখাতে পারে এবং তাদের মধ্যে একটি জিপিএস সিস্টেম তৈরি করা যেতে পারে।
$1,000 খরচ করার একমাত্র কারণ হল এটি যে উপাদান দিয়ে তৈরি তা ব্যয়বহুল। দৈত্যের সাথে লড়াই করার সময় তাদের নখর ঘড়ি স্পর্শ করতে পারে। ঘড়িটি দৈত্যের আক্রমণ সহ্য করার জন্য যথেষ্ট শক্ত হতে হবে, তাই এটি কিভাবে সস্তা হতে পারে? আমি ইতিমধ্যেই ব্লেড, শিল্ড, ঘড়ি এবং ব্যাগ পরীক্ষা করে দেখেছি। এখন একটাই বাকি আছে, বুটসহ যুদ্ধের ইউনিফর্ম। লু ফেং ইতিমধ্যে শুনেছেন যে যুদ্ধের ইউনিফর্ম ফাইটারের সবচেয়ে ব্যয়বহুল গিয়ার। কারণ শুধুমাত্র প্রতিরক্ষা ভালো হতে হবে না, এটি আরামদায়ক হতে হবে এবং যোদ্ধাদের ডজিংয়ের পথে যেতে হবে না। লু ফেং এটি দেখতে খুললেন। পবিত্র, এত দামি! লু ফেং হতবাক হয়ে গিয়েছিলেন, যদিও এটি একটি 5 সংস্করণের যুদ্ধের ইউনিফর্ম যাতে একটি সেট হিসাবে ব্রেসার এবং বুট অন্তর্ভুক্ত থাকে, এবং এটি একটি মাঝারি স্তরের কমান্ডারকে বিচ্যুত করতে পারে। পুরো মূল্য $1.8 মিলিয়ন চীনা ডলার এবং অর্ধেক মূল্য $9 মিলিয়ন। 6 এর পুরো মূল্যের জন্য $80 মিলিয়ন চাইনিজ ডলার প্রয়োজন। আমি জানতাম যে যুদ্ধের ইউনিফর্মগুলি ব্যয়বহুল, কিন্তু আমি জানতাম না যে 5তম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম একই সিরিজের ব্লেডের চেয়ে 3 গুণ বেশি ব্যয়বহুল। এখন গণনার জন্য, যদি আমরা তাদের সবার জন্য 5তম সিরিজ ব্যবহার করি, সম্পূর্ণ যুদ্ধের ইউনিফর্ম সেট $1.8 মিলিয়ন, ভূতের ফলক 6 মিলিয়ন, ঢাল 3 মিলিয়ন, সুতরাং মোট $2.7 মিলিয়ন। তার যদি 1 তারকা অবদানের র্যাঙ্ক থাকে, তাহলে তার প্রয়োজন হবে মাত্র $1.35 মিলিয়ন। যুদ্ধের ইউনিফর্মের তুলনায় কৌশলগত যোগাযোগ ঘড়ি এবং ব্যাগের দাম কিছুই নয়। আমি এখনও কিছু নিক্ষেপকারী ছুরি কিনতে চাই যা আমি আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। আমার অন্তত 6 বা 10টি কেনা উচিত। লু ফেং নিক্ষেপের ছুরির পাতা খুললেন। ছুরি নিক্ষেপ কিছু ছোট আইটেম মাত্র, এগুলি আকারে ছোট এবং ওজনে কম, তাই স্বাভাবিকভাবেই এগুলি ভূতের ব্লেডের চেয়ে সস্তা হওয়া উচিত। একটি 5ম সিরিজ নিক্ষেপ ছুরির পুরো দাম মাত্র $500,000 চাইনিজ ডলার। 6ষ্ঠ সিরিজ $300,000 চীনা ডলার সম্পূর্ণ মূল্যের জন্য। 7ম সিরিজ সম্পূর্ণ মূল্য একটি আশ্চর্যজনক $3 মিলিয়ন চাইনিজ ডলার এবং অর্ধেক মূল্য হল $1.5 মিলিয়ন। প্রয়োজনীয়তা 2 তারকা অবদান র্যাঙ্ক, একটি সম্পূর্ণ 1.0 গুণ বৃদ্ধি। আপনি যদি এটির পিছনে যথেষ্ট শক্তি রাখেন, তাহলে একটি 7ম সিরিজ নিক্ষেপকারী ছুরি সহজেই একটি নিম্নস্তরের দল নেতা দানবকে ক্ষতি করতে পারে। একজন সেনাপতি এবং একজন সৈন্যদলের নেতার মধ্যে পার্থক্য বিশাল, কিন্তু কে জানত যে অস্ত্রের দামেও এত বিশাল পার্থক্য থাকবে? আমার আধ্যাত্মিক শক্তি শক্তিশালী এবং এটি দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। আমি একটি 7ম সিরিজ থ্রোয়িং নাইফ কেনার পরিকল্পনা করছিলাম, কিন্তু একটি ছুরি 3 মিলিয়ন এবং অর্ধেক দামের প্রয়োজন হল 2 স্টার অবদানের র্যাঙ্ক। আমি যদি 5 বা 6টি কিনতাম, তবে এটি ইতিমধ্যে 1.0 মিলিয়নের বেশি। আমি কিভাবে এটি বহন করতে পারি? এই টাকা এমনকি মোটেও যথেষ্ট নয়। লু ফেং ভেবেছিলেন যে $20 মিলিয়ন মূলধন প্রচুর, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে একজন যোদ্ধার সরঞ্জাম অযৌক্তিকভাবে ব্যয়বহুল। লু ফেং যা জানতেন না, দামগুলি মোটেও অযৌক্তিক ছিল না। একটি দল নেতা স্তরের দানব এমনকি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দ্বারা হত্যা করা যাবে না। একটি নিক্ষেপকারী ছুরি তাদের ছিদ্র করতে সক্ষম হওয়ার জন্য, কেউ অনুমান করতে পারে যে ছুরিটির গুণমান কতটা উচ্চ হতে হবে। 3 মিলিয়নের জন্য একটি ছুরি যুক্তিসঙ্গত। যোদ্ধারা যখন তাদের সরঞ্জাম কেনার জন্য অর্থ ব্যয় করে, তখন তাদের অনেক খরচ করতে হয়। যাই হোক, দানব শিকার করার সময় তারা প্রচুর অর্থ উপার্জন করে। দুঃখের বিষয়, লু ফেং এখনও অর্থ উপার্জন শুরু করেনি। দ্বিতীয় দিন সকাল 1:00টার দিকে মিংইউ সেক্টর, লু ফেংয়ের ভিলার বাগানে একজন অপরিচিত লোক এসেছিল। জনাব লু ফেং, আপনার কেনা স্ক্রোলটি এখানে। আপনার আঙ্গুলের ছাপ এটি খুলতে সক্ষম হবে। লু ফেং প্রেরিত সিলযুক্ত অ্যালয়েড বাক্সটি গ্রহণ করে এবং তার আঙুলটি খাদযুক্ত বাক্সের শীর্ষে স্লাইড করে। বিপ! ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা পাস হয়েছে। একটি ধাতব শব্দ উঠল এবং খাদযুক্ত বাক্সটি খুলে গেল।
ভিতরে প্রায় 1 সেন্টিমিটার পুরু একটি বই ছিল। বইটিতে 2টি ডিস্কও ছিল। 9 স্টেজ থান্ডার ব্লেড। লু ফেং বইটিতে 4টি শব্দ দেখেছেন। জনাব লু ফেং, এটি খোলার চেষ্টা করুন। নিশ্চিত করার পরে অনুগ্রহ করে স্বাক্ষর করুন, ডেলিভারি বয় হাসতে হাসতে বলল, কিন্তু লু ফেংয়ের দিকে তাকালে তার চোখে কিছুটা প্রশংসা ছিল। 9 স্টেজে থান্ডার ব্লেড। গড়পড়তা যোদ্ধা এটি বহন করতে পারে না। জনাব লু ফেং, আমি নিশ্চিত যে আপনি আপনার কেনাকাটার সাথে আসা নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন। ডেলিভারি বয় হেসে বলল, নিয়ম অনুযায়ী বলব। স্ক্রোলটির মালিকানায় স্ক্রোলটির স্রষ্টার কাছে যায়। 9 স্টেজ থান্ডার ব্লেড থান্ডার গডের কপিরাইট। যারা এটি কিনেছে তাদের কেবল এটি শেখার অধিকার রয়েছে, তবে এটি শেখানোর অধিকার নেই। আপনি এটি অনুলিপি এবং এটি বিক্রি বা এটি ব্যক্তিগতভাবে শেখানোর অনুমতি দেওয়া হয় না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে, ডোজো অফ লিমিটস, থান্ডার ডোজো, আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স এবং সরকার তাদের খুঁজে বের করার জন্য একসাথে কাজ করবে। লু ফেং মাথা নাড়ল। অবশ্যই সে এই নিয়মটা জানত। নিশ্চিত হওয়ার পর ডেলিভারি বয় চলে যায়। শুধু এই একটি স্ক্রোল এবং 2টি ডিস্কের মূল্য 100 মিলিয়ন চাইনিজ ডলার। লু ফেং তার বাগানে দাঁড়িয়ে বিস্মিত হয়েছিলেন। মনে হচ্ছে একটি স্ক্রোল তৈরি করা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে। উদাহরণস্বরূপ, যদি আরও বেশি লোক থান্ডার গডের 9 স্টেজ থান্ডার ব্লেড কিনে নেয়, তাহলে সে আরও বেশি অর্থ উপার্জন করবে। একটু হিসাব করার পর থান্ডার ঈশ্বর কত টাকা করে তা খুঁজে বের করা কঠিন নয়। যা হোক, থান্ডার ডোজোয়ের স্রষ্টা থান্ডার ঈশ্বরের জন্য অর্থ সম্ভবত তার কাছে খুব বেশি অর্থ বহন করে না। লু ফেং যখন তার স্ক্রোলটি নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে চলেছেন, তখনই লু ফেং একটি আওয়াজ উঠল। লু ফেং তার মাথা ঘুরিয়েছিল এবং যে ব্যক্তিটি দেখতে এসেছিলেন তিনি ছিলেন ডোজো অফ লিমিটসের প্রধান প্রশিক্ষক উটং। আঙ্কেল লু ফেং হেসে উঠল। আমি এইমাত্র হেডকোয়ার্টারে ডেলিভারি লোককে দেখেছি। আপনি কিছু কিনবেন? উটং হাসলেন। হ্যাঁ, লু ফেং মাথা নাড়ল। 9 স্টেজ থান্ডার ব্লেড। উটং লু ফেংয়ের হাতে থাকা স্ক্রোলে 4টি শব্দের দিকে তাকালেন এবং হতবাক হয়ে গেলেন। আপনি আসলে এটি বহন করতে পারেন? স্ক্রোলগুলি পৃথিবীর সমস্ত বৃহৎ শক্তি দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। আমি যে অর্থ ব্যয় করেছি তা যাই হোক আমার টাকা নয়। লু ফেং হেসেছিল এবং এলোমেলোভাবে বলেছিল, তবে আমি জানতে পেরেছি যে আমার কাছে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ নেই। ব্লেড, যুদ্ধের ইউনিফর্ম ইত্যাদির জন্য এত টাকা লাগে। ওহ হ্যাঁ লু ফেং, আমি আপনাকে কিছু বলতে এসেছি। প্রধান প্রশিক্ষক উটং হেসে বললেন, খুব বেশি দিন আগে ঝাং হাও বাই নামে একজন যুবক কি আপনাকে বিরক্ত করেছিল না? লু ফেং চমকে উঠল। ঝাং হাও বাই? লু ফেং এখনও তাকে ফিরে পাওয়ার সুযোগ পাননি। হ্যাঁ, সে অতীতে আমার হাত পা ভাঙার জন্য কাউকে পেয়েছিল। লু ফেং মাথা নাড়ল। ভালো, এটা এই মতো। ঝাং হাও বাইয়ের চাচা ঝাং জে হু থান্ডার ডোজোর একজন যোদ্ধা। তিনি এখানে ইয়াংঝু শহরে থান্ডার ডোজোর প্রধান প্রশিক্ষককে এটি সমাধান করতে সাহায্য করতে বলেছেন। তিনি আপনার সাথে ব্যক্তিগতভাবে এই বিষয়টি সমাধান করতে চান। প্রধান প্রশিক্ষক উটং হেসে বললেন, লু ফেং, আপনার টাকা কম নয়। এটি অর্থ উপার্জনের একটি বড় সুযোগ। আপনি একটি টন উপার্জনের এই সুযোগটি কাজে লাগাতে পারেন। লু ফেংয়ের হার্ট একটা স্পন্দন এড়িয়ে গেল। হোম অফ লিমিটসের ফাইটার ডিসকাশন বোর্ডের যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে অনেক পোস্ট ছিল। যেমন চীনে 6টি প্রধান সদর দপ্তরের যোদ্ধারা সরকারের নিয়ন্ত্রণে এবং আইনের অধীন। যাই হোক, একবার তারা শহর ছেড়ে দানবদের এলাকায় প্রবেশ করলে কিছু সমাধান করার জন্য কোনো আইন ছিল না। এটি এমন একটি জায়গা যেখানে যোদ্ধা এবং দানব লড়াই করে, এমন একটি জায়গা যেখানে কোনো আইন নেই। যোদ্ধারা সকলেই জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমানায় হেঁটেছিল, তাই যোদ্ধারা তাদের দ্বন্দ্বের জন্য একে অপরকে হত্যা করার ঘটনা সাধারণ। সব বড়দোজো, সরকার ইত্যাদি এই ধরনের ঘটনা দেখতে চায় না। যোদ্ধা মানুষের সম্পদ।
তাদের কাছে একমাত্র জিনিস যা দানবদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তারা চায় না যোদ্ধাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিবাদ থাকুক। তাই এখান থেকে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে যা তর্কের মীমাংসা করেছে। লোকেদের মধ্যে ক্ষোভ আছে, ঠিক আছে, আসুন তাদের শেষ করতে টেবিলে বসিয়ে দেই। তাদের সমাধান করার একেবারে কোনো উপায় না থাকলে এটি আরেকটি কথা। লু ফেং, আপনি এখনও একজন রকি যে সবেমাত্র যোদ্ধাদের বৃত্তে প্রবেশ করেছে। কোনো শত্রু না করাই উত্তম। মুখ্য প্রশিক্ষক উটং হেসে বললেন, শুরু করার সাথে সাথে আপনারও অর্থের প্রয়োজন। ঠিক আছে। লু ফেং মাথা নাড়ল। যদি তারা এটি সমাধান করতে পারে তবে তাই হোক। আঙ্কেল উ, আমি ঝাং হাও বাইকে সহজে ছেড়ে দিতে পারি না। আমি যদি দুর্বল হতাম তাহলে আমার পা ও হাত ভেঙে যেত। তবে অবশ্যই, উটং মাথা নেড়ে বললেন, যদি আমরা তাদের রক্তপাত না করতে দিই তাহলে তারা ভাবতে পারে আমার ডোজো অফ লিমিটস তাদের ভয় পায়। আঙ্কেল উ, আপনি কি মনে করেন আমার অফার করা উচিত? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। তিনি নিয়মগুলি জানেন না, তাই তিনি কিছু পরামর্শ নেওয়া ভালো হবে বলে মনে করলেন। চিন্তা করার পরে উটং বললেন, যদি একজন নিয়মিত ব্যক্তি আপনার সাথে জবা খিচুড়ি করে থাকেন তাহলে আপনার ৫০ মিলিয়ন চীনা ডলার অতিক্রম করা উচিত নয়। এবং লু ফেং, আপনি আমাদের ডোজো অফ লিমিটের একজন অভিজাত, তাই আপনারও খুব কম যাওয়া উচিত নয়। ১০ কোটি চীনা ডলারের কম নয়। ১০ থেকে ৫০ মিলিয়নের মধ্যে আপনি কেবল এলোমেলোভাবে একটি সংখ্যা বেছে নিতে পারেন। ঠিক আছে। লু ফেং তার পছন্দগুলি বিবেচনা করার সাথে সাথে মাথা নেড়েছিল। আপনি যদি রাজি হন তাহলে আমি তাদের বলবো আজ রাতে আমাদের সাথে দেখা করতে। উটং হেসে উঠল। ঠিক আছে, ধন্যবাদ চাচা। ও মাথা নেড়ে হেসে উঠলেন লু ফেং। লু ফেং প্রথমে তার 9 স্টেজ থান্ডার ব্লেড স্ক্রোল দূরে রাখতে বাড়িতে ফিরে আসেন এবং তারপর যোদ্ধাদের মধ্যে ব্যক্তিগত আলোচনার কিছু তথ্য খোঁজার চেষ্টা করার জন্য অভ্যন্তরীণ নেটওয়ার্ক হোম অফ লিমিটসে প্রবেশ করেন। ওহ, তাই এটা এরকম। খ্যাতি এই অর্থ প্রদানের অর্থের সাথে জড়িত। লু ফেং ধারাবাহিকভাবে অনেক পোস্ট পড়েন এবং অবশেষে অনুভব করেন যে আজকের রাতের আলোচনা কেমন হবে সে সম্পর্কে তার ধারণা আছে। ফেং, খাওয়ার সময় হয়েছে। মা গং জিন ল্যানের কণ্ঠ ভেসে এলো নিচ থেকে। আসছি মা। লু ফেং বিদ্যুৎ বন্ধ করে তারপর নিচের দিকে চলে গেল। নিচে বসার ঘরে কাজের মেয়ে রান্না করার সময় তার বাবা এবং মা প্লেট এবং বাটিগুলি নিয়ে ঘুরছিলেন। লু হুয়া কোথায়? লু ফেংকে সন্দেহের সাথে জিজ্ঞাসা করলেন। সে এখনও ফিরে আসেনি। এই মুহূর্তে দুজন ভাড়া করা দাসী আছে, দুজনেরই বয়স প্রায় ৪০ বছর। তাদের মধ্যে একজনকে লু হুয়ার যত্ন নেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল, যেহেতু এটি লু ফেংয়ের পক্ষে আরও সুবিধাজনক হবে। কেউ তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকলে সে আরও বাইরে যেতে পারে। তোমার ভাই পদ্ম ফুলের লেক পার্কে আছে। সে শুধু ফোন করেছে আমাদের জানাতে যে সে শীঘ্রই এখানে আসবে। বাবা লু হং গু হাসতে হাসতে বললেন। ভাই এতদিন পার্কে যাচ্ছেন কিভাবে? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। মা গং জিন ল্যান পাশে মৃদু হাসলেন। ফেং, আপনার ভাইয়ের একটি বান্ধবী আছে। বান্ধবী? লু ফেং অবাক হলেন। যদিও আজকাল সমাজে অনেক প্রতিবন্ধী মানুষ ছিল, যেমন সৈন্যরা যারা সেনাবাহিনীতে যুদ্ধ করেছিল এবং দানবদের সাথে লড়াই করে পঙ্গু হয়ে ফিরে এসেছিল। যদিও প্রতিবন্ধীরাও সম্পর্ক করতে, বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে পারে, কিন্তু লু হুয়া এমনকি 1 মাসেরও বেশি সময় ধরে এখানে নেই। এত অল্প সময়ের মধ্যে একটি সম্পর্কে। ফেং, তোমার মায়ের কথা শুনো না। আপনার ভাই একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু তারা এখনও সেই মুহূর্তে নয়। লু হং গু হেসে উঠল। কে চিন্তা করে সে যদি একটি সম্পর্কে যেতে পারে তবে এটি ভালো। লু ফেং ভিতরে খুশি ছিল। এই সম্পর্কের ফলাফল যাই হোক না কেন, এটি জীবনের একটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তার জন্য ভালো। ইয়াংঝো শহরের ইয়ান অঞ্চল, আকাশ বাগান সেক্টর। তো দ্রষ্টব্য, যদি আপনি কেউ আসলে এখনও ভলিউম থেকে মনে আছে। 14145
আমি ভুলভাবে স্কাই গার্ডেন সেক্টরের অবস্থানের জন্য সায়েন্স সেক্টর লিখেছি, এটি ইয়েন হওয়ার কথা। সেজন্য দুঃখিত। চাচা ঝাং হাও বাই তার চাচা ঝাং জেহুর দিকে তাকাল। ঝাং হাও বাই এই সাম্প্রতিক দিনগুলি ভয় এবং নার্ভাসের মধ্যে দিয়ে গেছেন। এমনকি নিরাপত্তা সংস্থার কেউ এসে তাকে ছিনিয়ে নিয়ে যাবে বলেও তার ভয় ছিল। যতক্ষণ আমরা হাও বাইকে রাখতে পারি, আমরা যদি কিছু ব্যথার মধ্য দিয়ে যাই তবে ঠিক আছে, ঝাং জে লং বলার অপেক্ষা রাখে না। ভাই নিশ্চিন্ত থাকুন, ঝাং জেহু খুব বড় এবং পেশিবহুল ছিল এবং তিনি একটি অপ্রতিদ্বন্দ্বী হিংস্র জন্তুর অনুভূতি দিয়েছিলেন। ঝাং জেহু মুচকি হেসে তার তুষার সাদা দাঁত দেখালেন, সেই ছোট্ট খরগোশ লু ফেং শুধু একজন রকি যোদ্ধা। তিনি যা করেছেন তা হল সামরিক বাহিনীর দ্বারা উত্থাপিত দুর্বলতম দানবদের সাথে লড়াই করে একজন যোদ্ধা হওয়ার জন্য তার নিয়মগুলি জানা উচিত। যাদের সমস্যা করা উচিত ছিল না, তারা আসলে সমস্যা সৃষ্টি করেছে। মাউন্টেন টাইগারের সাথে তালগোল পাকিয়ে মৃত্যু চাচ্ছে। নোট, এটি মূলত তার ডাকনাম, যা পরে আবার উল্লেখ করা হবে। তার চাচা কতটা আত্মবিশ্বাসী তা দেখে ঝাং জে লং এবং ঝাং হাও বাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঠিক আছে, আমার উপর ছেড়ে দিন, আমি যাচ্ছি। নাড়ানোর পর ঝাং জেহু বেরিয়ে গেল। বাইরে একটি ভারী 6 চাকার পুনর্নির্মাণ করা হামার ছিল। এমনকি ভিতরে কেউ ছিল যে হাত নেড়ে হেসে চিৎকার করে বলেছিল, ভাইহু রেডি? হ্যাঁ, যাও এবং পুরানো লিকে নিয়ে যাও এবং তারপরে আমরা ডোজো অফ লিমিটের দিকে যাব। ঝাং জেহু গাড়িতে উঠেছিল এবং সে বলেছিল, ঠিক আছে। হামারটি একটি কম শক্তিশালী শব্দ করে এবং দ্রুত আকাশের বাগান সেক্টর ছেড়ে চলে যায়। সন্ধ্যার দিকে ইয়াংঝু শহরের মিনিউ সেক্টরের লিমিট হলের 2 তলার লবিতে লু ফেং এবং তার দল সেখানে ছিল। ফেং, কি একটি কাকতালীয়! তোমার চাচা কং এবং বড় ভাই চেন এখানে আছে। উটং জোরে হেসে উঠল। লু ফেংও উটংয়ের পাশে থাকা 2 জনকে শুভেচ্ছা জানান। তাদের একজনকে অত্যন্ত চর্মসার বলে মনে হয়েছিল এবং তার মুখে একটি দাগ ছিল যা দেখে মনে হচ্ছে এটি তার মুখকে অর্ধেক করে দিয়েছে। শুধু তার দিকে তাকালেই আপনার মনে ভয় জাগে। অন্য লোকটি ছিল একজন নোংরা মানুষ যাকে আপনি বলতে পারেন তিনি কেবল তার দিকে তাকিয়েই উৎসাহী ছিলেন। ভাই চেন, চাচা কং, লু ফেং চিৎকার করে উঠলেন। এই 2 জন সাধারণ মানুষ ছিল না। ইয়াংঝু শহরের লিমিট হলে 3 জন যুদ্ধবাজ লেভেলের যোদ্ধা ছিলেন, প্রধান প্রশিক্ষক উটং, ফায়ার ক্যানন চেন গু এবং হগ ব্লেড কং কোয়ান। উটং ইতিমধ্যেই দানব শিকার থেকে অবসর নিয়েছে, যখন ফায়ার ক্যানন চেন গু এবং হগ ব্লেড কং কোয়ান ঘন ঘন দানব শিকার করতে শহর ছেড়ে যায়। এই 2 ব্যক্তি ছিলেন মিনিউ সেক্টরের যোদ্ধাদের বৃত্তের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। ফেং, আমরা ইতিমধ্যে পরিস্থিতি সম্পর্কে জানি। নিশ্চিন্ত থাকুন, আমরা এই ক্ষেত্রে আপনার পক্ষে থাকব। ফায়ার ক্যানন চেন গু হেসে উঠল, ধিক্কার, এই থান্ডার ডোজো লোকেরা যতই উদ্ভট হোক না কেন, তারা আমাদের সাথে ঝামেলা করবে না। হ্যাঁ, হব ব্লেড কং কোয়ান সামান্য মাথা নাড়ল। কিছুক্ষণ পর ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজোর লোকেরা লবিতে নিজ নিজ পাশে বসেছিল। সীমার ডোজোতে কমপক্ষে 200 জন লোক ছিল, যখন থান্ডার ডোজোতে মাত্র 8 জন ছিল। উটং, এই ক্ষেত্রে এটা আসলে হুয়ের ভাগ্নের দোষ, একটি বড় পাশক জোরে হেসে বলল, কিন্তু সেই ভাগ্নি কি ছোট বাচ্চা? তিনি কি বোঝেন? এবং তিনি কেবল একজন সাধারণ মানুষ, এমনকি একজন যোদ্ধাও নন, তাই এই জাতীয় তুচ্ছ বিষয়ে তর্ক করার দরকার নেই। বুডলি, এই অর্থহীন জিনিসগুলি আনবেন না। উটং মাথা নাড়তে হাসতে হাসলেন, আমরা এই মামলাটি নিয়ে যতই অনিশ্চিত থাকি না কেন, আপনি এখানে ঠিক আলোচনা করতে এসেছেন। পাহাড়ি বাঘ, কিছু বলো। ঝাং জেহু, যাকে যোদ্ধাদের বৃত্তে মাউন্টেন টাইগার বলা হয়, তিনি একটি বিশাল 2 হাতের ছুরি ব্যবহার করেন। নোট, মাচেটের প্রথম 2টি অক্ষর হল এবং তার ডাকনাম হল। যেহেতু এটিতে পাহাড়ের জন্য একটি চরিত্র আছে, তাই আমি তাকে মাউন্টেন টাইগার বলার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে তার ডাকনাম কোথা থেকে এসেছে।
প্রধান প্রশিক্ষক ঝাং জে-হু হাসলেন যখন তার দৃষ্টি লু ফেংয়ের দিকে পড়ে। এই ক্ষেত্রে আমাদের একটু লুকে নিজেই ব্যাখ্যা করা উচিত। লিটল লু, আমরা কিভাবে এই মামলাটি এমনভাবে সমাধান করব যা আপনাকে সন্তুষ্ট করবে? চুপ করো। ব্লেড কং কোয়ান বললেন, আমাদের ডোজো অফ লিমিটে লু ফেং একজন ভালো ভাই, লিটল লু। আপনি তাকে তার নাম ধরে ডাকতেও যোগ্য। ঝাং জে-হু আতঙ্কিত। ব্লেড কং কোয়ান যোদ্ধাদের বৃত্তে একজন নির্মম মানুষ ছিলেন, তাই এমনকি ঝাং জে-হু তাকে রাগ করতে চান না। জনাব। ঝাং জে-হু লু ফেং উঠে দাঁড়িয়ে হাসলেন, এই মামলাটি আমার অনেক ভাইকে আমার পক্ষে দাঁড় করাতে বাধ্য করেছে, তাই আমি কিছুটা বিব্রত। কিন্তু আমার নিজের চিন্তার জন্য। যে ঝাং হাও বাই আমার হাত ও পা ভাঙার চেষ্টা করছে তা একটি ছোট বিষয়, কিন্তু সে আসলে আমার বাবাকে আক্রমণ করেছে এবং এটি মৃত্যুকে জিজ্ঞাসা করছে। লু ফেং চিৎকার করে উঠল। ঝাং জে-হু চমকে উঠল এবং ডোজো অফ লিমিটের পাশের যোদ্ধারা হেসে উঠল। এই মাউন্টেন টাইগার ঝাং জে-হু একজন সিনিয়র যোদ্ধা ছিলেন এবং একজন উন্নত যোদ্ধা, যুদ্ধবাজ লেভেল থেকে মাত্র এক ধাপ দূরে। লু ফেং প্রকৃতপক্ষে এমন একটি মনোভাব নিয়ে তাকে এক দৃষ্টিতে দেখার সাহস করেছিলেন, যা ডোজো অফ লিমিটের পাশের যোদ্ধাদের তার সাহস বুঝতে দেয়। লু ফেং, তাহলে আপনি কি করতে চান? কথা বলো। ঝাং জে-হু মুগ্ধ হননি এবং তার মুখ খারাপ ছিল। ঝাং জে-হুয়ের রাগ। তিনি সত্যিই এটি সম্পর্কে পাত্তা দেননি। শুধু বর্তমান সম্পর্কে বলতে গেলে, একজন মধ্যবর্তী যোদ্ধার জন্য লু ফেং এর শারীরিক ফিটনেস স্তর ইতিমধ্যেই উচ্চ, তাই তিনি উন্নত যোদ্ধা স্তরের কাছাকাছি। এবং সেখানে তার আধ্যাত্মিক শক্তি যোগ করার সাথে, তিনি ইতিমধ্যে অন্তত একজন শিশু যুদ্ধবাজ স্তরের। একটি বাক্যাংশ, ৫০ মিলিয়ন চীনা ডলার। আমি লু ফেং আপনাকে কিছু মুখ দেব এবং আমরা এই কেসটি বন্ধ করতে পারি। লু ফেং হাসলেন। আপনার নিশ্চয়ই বিশাল মুখ আছে। ৫০ মিলিয়ন। ঝাং জে-হু চকচক করছে। থান্ডার ডোজোর প্রধান প্রশিক্ষক লি ভ্রুকুটি করলেন, এই দাম বেশি। লু ফেং শুধু হাসল আর কিছু বলল না। দাম বেশি নয়। লিমিটসের প্রধান প্রশিক্ষক উটং এর ডোজো হাসলেন। লু ফেং, আমি তোমাকে একটা দাম দেব, ৫ মিলিয়ন। আমি আপনাকে ৫ মিলিয়ন দেব এবং আমরা এই মামলাটি বন্ধ করে দেব এবং এটি এখনও আমার কিছু মুখ ছেড়ে দেবে। অন্যথায় আপনি আমাকে ঝাং জে-হু কোনো মুখ দিচ্ছেন না। ঝাং জে-হু লু ফেংয়ের দিকে তাকাল। ৫ মিলিয়ন। ডোজো অফ লিমিটের পাশের লোকেরা ভ্রুকুটি করে, এমনকি যদি আপনি ফায়ার ক্যানন চেন গু এবং ব্লেড কং কোয়ানকে কিছু মুখ দেওয়ার চেষ্টা করছেন, আপনার এত কম দাম দেওয়া উচিত নয়। দাম খুব কম হলে আপনি কোনো মুখ দিচ্ছেন না। না হলে আমি তোমাকে কোনো মুখ দিচ্ছি না। লু ফেং চকচক করে বলল, ঝাং জে-হু, আমাকেও কিছু বলতে দিন। ৫০ মিলিয়ন কম নয়। আপনি যদি $১ ছাড়ও পান, তবে নিরাপত্তা সংস্থায় আপনার ভাগ্নের সাথে দেখা করার জন্য প্রস্তুত হন। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।